আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ 7 বছর পর মা ছেলের দেখা, হিথ্রো বিমানবন্দরে আবেগঘন মুহূর্ত। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া ভর্তি। দেশ জুড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে কাল থেকে আরও বাড়তে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে নির্মাণাধীন বার্ন ইউনিটের ভবন নির্মাণে পাহাড় কাটা হয়নি, পরিবর্তন করা হয়েছে কাঠামো, দাবি হাসপাতাল পরিচালকের। এবং মাদারীপুরের নিয়ম নীতির তোয়াক্কা না করে কৃষি জমি দখল করে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, স্ত্রী জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ 7.5 বছর পর মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন তারেক রহমান। মা ছেলের আলিঙ্গনে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয়। যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও লন্ডন বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান। সেখান থেকে নিজ গাড়িতে মাকে নিয়ে রওনা হন তারেক রহমান। এ সময় লন্ডন বিএনপির নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। চিকিৎসার জন্য সর্বশেষ 2017 সালের 16 জুলাই বেগম জিয়া লন্ডন গিয়েছিলেন। মঙ্গলবার রাত 11:15টায় ঢাকা থেকে দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার সফরসঙ্গী হিসাবে আছেন ব্যক্তিগত চিকিৎসক, নার্স, বিএনপি নেতা সহ পরিবারের সদস্যরা। দেশ জুড়ে আবারও বেড়েছে শীতের তীব্রতা। কাল থেকে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে উত্তরের জেলা নীলফামারীতে তাপমাত্রার তুলনায় শীতের প্রকোপ বেশি। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসে। তবে সকাল থেকে কুয়াশা না থাকলেও মেঘাচ্ছন্ন আকাশ আর হিম শীতল বাতাসের কারণে গত 2 দিনের তুলনায় বেড়েছে শীত। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামে ঠান্ডা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শেরপুরে গত 3 দিন শীতের তীব্রতা কম থাকলেও সকাল থেকে আবার তা বেড়েছে। ভোরে কনকনে বাতাসের সাথে বৃষ্টির মতো কুয়াশা পড়তে দেখা যায়। সকালে দেখা মেলেনি সূর্যের, আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। ঠান্ডা ও শীতের কারণে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। শীতে বেড়া যায় না, কাজকর্ম করা যায় না, মানে হাত পা পোকা লাগে, শরীর কাঁপতেছে। এই শীতের জন্য মানুষ খুবই সমস্যা পড়ে আছে। যে ঠান্ডা চলছে, আগুন না পেয়ে কর্ম কি করে যাবো, গাত কাপড় নাই, কিছু নাই। জামালপুরের সরিষাবাড়িতে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে সার বোঝা একটি ট্রাক। এতে কেউ নিহত না হলেও ট্রেন ও ট্রাকের চালক সহ 4 জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর জামালপুর তারাকান্দি লাইনে 5.5 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, ভুইয়াপুর থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভোর 4:30টায় সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি মোড় রেল ক্রসিং অতিক্রমের সময় জামালপুরগামী সারবোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে 4 জন আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভুইয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে নির্মাণাধীন বার্ন ইউনিটের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটা নয়, বরং পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। সকালে বার্ন ইউনিট নির্মাণে পাহাড় কাটার অভিযোগ ও প্রকল্পটির অগ্রগতির বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় করে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় প্রকল্পের ভূমিধস এড়াতে পাহাড়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে বলে দাবি করেন পরিচালক। পাহাড় রক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে প্রকল্প নির্মাণ প্রতিষ্ঠান। 2024 সালের 9 মে একনেকে অনুমোদন পায় চট্টগ্রাম 150 শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ প্রকল্প। নগরের চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসের পশ্চিমে গুয়াছি বাগান এলাকায় 250
185 কোটি টাকার এই প্রকল্পের মধ্যে চীন সরকার অর্থায়ন করবে 180 কোটি টাকা এবং বাংলাদেশ সরকার দেবে 105 কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি 6তলা ভবন নির্মিত হবে। 2026 সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আমরা তো পাহাড় কাটতেছি না, পাহাড়ের যে মেজারমেন্ট আমি যেটা বলছি ইস্ট টু ওয়েস্ট ল্যান্ড যেটা 50 মিটার, তারপর হাইট হচ্ছে 20 মিটার আর ব্রেথ হচ্ছে প্রায় 56 মিটার। এই হাইট এই মেজারমেন্টের একটু অংশ কিন্তু ব্যতিক্রম হচ্ছে না, জাস্ট ওটা স্লোপ করতেছে। ওটা স্লোপ না করলে পাহাড়টা কিন্তু বিল্ডিং উপর ভেঙে পড়বে। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে নিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর 0 পয়েন্টে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। লিফলেটের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সালাউদ্দিন আম্মার ও রাশেদ রাজন সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ তো বিলুপ্ত হয় নাই, ফ্যাসিবাদ এখনো আমাদের সমাজে রয়ে গেছে এবং এই ফ্যাসিবাদের যে দালালরা এখনো আমাদের সমাজে বিদ্যমান, তারা দেখবেন দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি গুলা, যে প্রতিবাদের ভাষা যেগুলো ছিল সেগুলো কিন্তু মুছে যাচ্ছে। সুতরাং আমরা এই জন্যই চাচ্ছি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই সরকার যেমন জনগণের ম্যান্ডেটে একটা সরকার গঠিত হয়েছে, এত 2 সহস্রাধিক মানুষের আসলে রক্তের উপরে এই সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বৈধতা এবং আমাদের যে শহীদ এবং আমাদের অভ্যুত্থানটার বৈধতা আসলে এই ঘোষণাপত্রের মাধ্যমে হবে। তো সেই কারণে আমরা সারা বাংলাদেশে এই কর্মসূচির মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছি আমাদের এই মেসেজটা যে এই বিপ্লবটা আসলে আমাদের সকলের ধারণ করতে হবে এবং এই বিপ্লবটার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জুলাই গণবিপ্লবের প্রোক্লেমেশন ঘোষিত না হলে শহীদ ও আহতদের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল আল আমিন। বুধবার নারায়ণগঞ্জের চাষারায় জুলাই প্রোক্লেমেশন ঘোষণার দাবিতে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। মাদারীপুরে নিয়ম নীতি তোয়াক্কা না করে কৃষি জমি দখল করে যত্রতত্র গড়ে উঠছে ইটভাটা। ভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে, কমে যাচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে উৎপাদন। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে ইটভাটা। অবৈধভাবে সমিল বসিয়ে কাঠ কেটে পোড়ানো হচ্ছে ভাটায়, যার ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির বৃক্ষ। আর কৃষি জমি দখল করে মাটি সংগ্রহ চলছে অবাধে। এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। এই অবৈধ ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, ধুমার জন্য গাছপালা ভালো হচ্ছে না। স্কুলের পাশে ইটের ভাটা হওয়ার কারণে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এগুলো আসলে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। মাদারীপুরকে বাঁচাতে হলে, আমাদের এই সমাজকে বাঁচাতে হলে, আমাদেরকে বাঁচতে হলে অবশ্যই ইটভাটা বন্ধ হওয়া উচিত। মাদারীপুর জেলার প্রায় শতাধিক ইটভাটার অধিকাংশই অবৈধ। আর এসব ইটভাটার বেশিরভাগই স্থাপন করা হয়েছে ফসলি জমি কিংবা এর আশপাশ ঘেঁষে। এসব ইটভাটায় নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমতি। এ অবস্থায় জেলার অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন সচেতন নাগরিক কমিটি। নিয়ম অনুযায়ী ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা, কিন্তু অভিযোগ আছে যে কাঠ পোড়ানো হচ্ছে এবং কয়লাটা স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সামগ্রিকভাবে কাঠই বেশি পোড়ানো হয়, যেটা পরিবেশের কারণে এবং পরিবেশের জন্য খুবই হুমকির কারণ। ইটভাটার কালো ধোয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। ইটের ভাটাগুলোতে আমাদের কৃষি জমি চলে যাচ্ছে, পাশাপাশি তাদের যে চিমনি যে ধোঁয়া, এই ধোঁয়া আমাদের ফসলি জমি এবং আমাদের ফল এগুলোকে ক্ষতি করে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমাদের যে ভাটা মালিকরা রয়েছে তাদের সাথে আমরা একটা সচেতনমূলক সভা করেছি এবং তাদেরকে আমরা বুঝিয়েছি যে কোনোভাবেই যদি
আইনের ব্যত্যয় করে, যদি কেউ ইটভাটা চালায় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর জেলায় ৭৬টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছেন মাত্র ৬টি ভাটার মালিক। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়কিয়া এলাকা থেকে ভারতের অভ্যন্তরে জহুর আলী নামে এক বাংলাদেশের মরদেহ নিয়ে গেছে ভারতীয় পুলিশ। ভারতের খোয়াই পুলিশ স্টেশনের পুলিশ মরদেহটি খোয়াই হাসপাতাল মর্গে নিয়ে যায়। তবে স্থানীয়দের ধারণা বিএসএফ তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। হবিগঞ্জ বিজিবির ক্যাপ্টেন জানান, ভারত এখনো কোনো ছাড়পত্র দেয়নি। ছাড়পত্র পেলে লাশ বাংলাদেশে নিয়ে আসা হবে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে জহুর আলী একজন সঙ্গীকে নিয়ে বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ ধাওয়া দিলে জহুর আলী তাদের হাতে ধরা পড়েন। মঙ্গলবার সকালে তার মরদেহ খোয়াই পুলিশ সীমান্ত থেকে উদ্ধার করা হয়। নোয়াখালীর সদর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে উঠলে হাসপাতালটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতরাত 11:30টার দিকে উপজেলা হাসপাতাল রোডের সিটি হসপিটালের মূল ফটকের ডিসপ্লেতে এই লেখা ভেসে ওঠে। এ সময় বিএনপির পরিচয়ে নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবি জানায়। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের একটি টিম তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার। যশোর মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের 9টি ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এই ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট 18,013 জনের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মিষ্টির দোকান ও বেকারি সহ 4টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার বিকালে শহরটির এই রোডে অভিযান চালিয়ে মিষ্টির দোকানগুলোতে নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, ওজনে কম দেওয়া এবং মূল্য উল্লেখ না থাকায় এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভি। আনসার ব্যাটালিয়নের 5 সদস্যের একটি দল এই অভিযানে অংশ নেন। নাটোরে শুরু হয়েছে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকারের নেতৃত্বে সড়ক বিভাগের কর্মীরা নাটোর শহরের প্রধান সড়কের উভয় পাশে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে। এর আগে আদালতের নির্দেশে 166 জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নোটিশ জারি করে সড়ক ও জনপদ বিভাগ। নির্ধারিত সময় পার হওয়ার পর শুরু হয় অভিযান। প্রায় 4 যুগ পরও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠি বাস টার্মিনালে। বর্ষা মৌসুমে কাদাপানিতে বেহাল দশা আর শুকনো মৌসুমে ধুলাবালিতে নাকাল যাত্রীরা। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে 22টি রুটে চলাচলকারী যাত্রীরা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসিরউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 1988 সালে ঝালকাঠি পৌরসভার ভেতরে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনালটি। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই টার্মিনালে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ধুলাবালিতে একাকার বাস স্ট্যান্ড এলাকা। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আমাদের এত কষ্ট হয়। পাবলিক টয়লেটের একটা সমস্যা আছে, যেখানে আপনার পুরুষ মানুষ একটা সাইডে গিয়ে বা একটা সমস্যা করতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। বৃষ্টিকে একটা ছাউনি নেই, দেখতেই পারতেছেন আমাদের এই যে বাস স্ট্যান্ডে। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি দেয়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো 5-6টা পোল্ট্রি খেয়েছে। প্রায় 4 যুগ সময় ধরে একই চিত্র এখানে, অথচ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটে প্রতিদিন শত শত বাস ও হাজার হাজার যাত্রী আসা যাওয়া করছে এ টার্মিনালে।
সমস্যার কথা স্বীকার করে পৌরসভার প্রশাসক জানান, একটি আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও পিছিয়ে আছে ঝালকাঠি। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে কর্তৃপক্ষ একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অতিথি পাখির কলতনে মুখরিত মৌলভীবাজারের বাইক্কা বিল। প্রতি বছর শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে আসে এসব পাখি। মনোমুগ্ধকর বিলের সৌন্দর্য আর অতিথি পাখি দেখতে প্রতিদিন এখানে ভিড় করছেন দর্শনার্থীরা। মৌলভীবাজার প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। বাইক্কা বিলের সবুজ প্রকৃতি, বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখির কিচিরমিচির, ঝাঁক বেঁধে উড়ে বেড়ানো আর বিলের পানিতে ঝাপাঝাপির দৃশ্য নজর কাটছে দর্শনার্থীদের। পাখি দেখার জন্য রয়েছে ওয়াচ টাওয়ার। বিগত বছরগুলোর তুলনায় দর্শনার্থীর উপস্থিতি বাড়লেও পাখির আগমন কমে গেছে বলে অভিযোগ তাদের। কিন্তু ইদানিং মানুষ বেশি আসছে, প্রকৃতির গাছপালা এগুলো অনেকাংশ কমে গেছে। আজকে দেখছি অনেক মানুষ এখানে আসছে, কিন্তু আগের বেলা এত মানুষ আমরা দেখিনি। হয়তো মানুষের সমাগম বাড়ছে, এই জন্য পাখিগুলা হয়তো আসে না সব। শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের 170 হেক্টর আয়তনের এই জলাভূমিকে 2003 সালে অতিথি পাখির স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে সরকার। তাই বিচিত্র প্রজাতির অতিথি পাখি দেখতে ভিড় বেড়েছে পর্যটকদেরও। তবে এবার হাওড়ে পাখির আনাগোনা কমে গেছে বলে জানান সংশ্লিষ্টরা। বাইক্কা বিলে যদি জঙ্গল আরো বেশি লাগানি যায়, গাছ-গাছড়া আরো বেশি লাগানি যায়, আর পর্যটকের যত ঝামেলা বাড়তেছে, কিন্তু এতে গিয়ে প্রাকৃতিকভাবে কিন্তু পাখির আবার ক্ষতি হয়। মানুষে ডিল মারে, পাখির আঘাত করে, যার কারণে পাখি খাসে থাকে না, দূর চলে যায়। নভেম্বর ডিসেম্বরে হাওড়ে আসা অতিথি পাখিরা মার্চে অর্থাৎ গ্রীষ্মের শুরুতে আবার ফিরে যাবে আপন নীড়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনায় শুরু হয়েছে 5 দিনব্যাপী বাংলাদেশি ও সুইডিশ বাবা আলোকচিত্র প্রদর্শনী। জাতিসংঘ শিশু পার্কে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত এইচ.ই. নিকোলাস ওয়েক্স। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনজিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ইউএনএফপিএ প্রতিনিধি মাসাকি ওয়াতাবে, ইউএন উইমেন প্রতিনিধি গীতাঞ্জলি সিং। এই প্রদর্শনীর মাধ্যমে সন্তানের প্রতি সক্রিয় যত্নদাতা হিসেবে বাবাদের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরা হয়। বাংলাদেশে সুইডেনের দূতাবাস, ইউএনজিপি, ইউএনএফপিএ এবং ইউএন উইমেনের সহযোগিতায় প্রদর্শনীতে 23টি ফটোগ্রাফ প্রদর্শন করা হয়। পঞ্চগড়ের শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। জেলার আটোয়ারি বালারামপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন জিওসি 66 পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এ সময় শীতবস্ত্র হিসেবে দরিদ্রদের 300 কম্বল দেওয়া হয়। দিনাজপুরের খানসামায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে 2টি বেসরকারি সংস্থা। খানসামা উপজেলার খামার বিশ্বগঞ্জ চৌধুরী হাটকিমিল চত্বরে পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি এসব কম্বল বিতরণ করে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জেলা জামায়াতের সাবেক আমির এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ঝিনাইদহে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে শহরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। উদ্বোধনী ম্যাচে বালিকা দলে মুখোমুখি হয় কোটচাঁদপুরের বলরামপুর মুরুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বালক দলে প্রতিদ্বন্দ্বিতা করে সদর উপজেলার বড় কামারকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোটচাঁদপুরের বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টে জেলার 6 উপজেলার 12টি দল অংশ নিচ্ছে।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।